রাইসার ভয়ে ভেতরে ধুকপুক ধুকপুক করছে। যতই আড়ালে থাকার চেষ্টা করছে ততই এই মানুষটার সাথে দেখা হচ্ছে। অবশ্য এখানে কারোরই দোষ নেই। এক ছাদের নিচে থাকলে যেতে আসতে দেখা হবেই। কতক্ষণ আর নিজেকে বন্দি করে রাখবে? এই বাড়িতে বসে বসে খাবে এমন মেয়ে নয় রাইসা। টাকা পয়সা দিলেই যে বিরাট কিছু হয় এমন নয়। হাতে হাতে সাহায্য করে দিতে পারলেও রাইসার ভালো লাগবে। তাই তো রান্নার সময় করে রাইসা এসে এটা ওটা এগিয়ে দেয় শাশুড়িকে। এতে অবশ্য মেহেরিমা নওয়ানের অভ্যাসে পরিণত হচ্ছে। মেয়েটা আশেপাশে থাকলে কেন জানি প্রশান্তি লাগে। পুরো মেয়েটাকেই যেন ক্ষমতা থাকলে একেবারে শোপিসের মতো করে সাজিয়ে রাখতো। মেহেরিমা নওয়ান বলে উঠলেন, তুই রাইসাকে নিয়ে ওপরে যা। কিন্তু আম্মু, ভাইয়া যদি কিছু বলে? কিচ্ছু বলবে না, যা। রাইসা ভালো করে ওড়নার এক পাশটা টেনে মুখ আড়াল করলো, যাতে করে বাম সাইডের কেউ চাইলেও রাইসার মুখ দেখতে না পারে। মার্জিয়া রাইসার এক হাত ধরে নিয়ে যাচ্ছে। সিঁড়ি দিয়ে উঠতেই ফাহিম তেজকে বলল, এই মেয়েটা কে? তখনই তেজ তীক্ষ্ণ নজর গেল সিঁড়ির দিকে। চোখ খিচে বন্ধ করে দাঁতে দাঁত লাগিয়ে রাগে জোরে একটা নিঃশ্বাস ছাড়লো। জিহাদ ফের বলে উঠল, কি রে বল? এই মেয়েকে তো আগে কখনো দেখিনি তোদের বাড়িতে। কে হয় তোদের? অমনি রাগের মাত্রা আরো তরতরিয়ে বেড়ে গেল। উঠে দাঁড়ালো সোফা ছেড়ে। মার্জিয়াকে বলল, দাঁড়া। অমনি মার্জিয়া ঘাবড়ে গেল। পা দুটো থেমে গেল সিঁড়িতেই। রাইসাকে ধরা হাত একেবারে থরথর করে কাঁপছে। না জানি এখন কি অঘটন ঘটে। রাইসা মনে মনে দোয়া পড়ছে। শুনেছে খুব রাগী মানুষ তার বর। এগিয়ে জোরে ডেকে উঠল, মা, মা। ছেলের ডাক শুনে মেহরিমা নওয়ান ধড়পড়িয়ে রান্নাঘর থেকে ছুটে আসলেন। এসে দেখে সিঁড়িতে মার্জিয়া আর রাইসা দাঁড়িয়ে আছে। মার্জিয়া মায়ের দিকে ভয় ভয় চোখে তাকালো, যার অর্থ এইবার কি হবে মা? তেজ হাতের মুঠো শক্ত করে আবারও বলল, আমি তোমাকে শর্ত দিয়েছিলাম মা, আর তুমি রাজি ছিলে বলেই এই বাড়িতে এসেছি। এই মেয়েকে আমার চোখের ত্রিসীমানায় দেখতে চাই না বলিনি আমি? মেহরিমা নওয়ান ছেলের দিকে তাকিয়ে সামলাতে চাইলেন। দেখ বাবা, তুই রেগে যাচ্ছিস কেন? মেয়েটা আমাকে রান্নার কাজে সাহায্য করতে এসেছিল, আর ও কি তোর কাছে এসেছে? ও তো ওর মতো রুমে চলে যাচ্ছে। তোকে কি মুখ দেখিয়েছে? দেখাইনি তো। তাহলে রেগে যাচ্ছিস কেন? একটা বাড়িতে সব সময় ঘরে বন্দি করে থাকা যায়? তাহলে সারা বাড়িতে ঘুরতে থাকুক, আমিই চলে যাই। তেজ, তুই এইভাবে বলতে পারিস না। অন্তত মানবতার খাতিরে হলেও এতটা কঠোর হোস না বাপ। মেয়েটা তো তোর কোনো ক্ষতি করছে না। তুই তোর ইচ্ছে মতো যা খুশি কর, শুধু ওকে একটু ওর মতো করে থাকতে দে। রাইসার জন্য মেহেরিমা নওয়ান তার ছেলের কাছে অনুরোধ করছে। এতে করে রাইসার খুব খারাপ লাগলো। তার জন্যই এত এত ঝামেলা হচ্ছে পুরো বাড়িতে। কেউ কোথাও সুখী হচ্ছে না ওকে নিয়ে। ফাহিম উঠে বলল, তেজ, এত রেগে যাচ্ছিস কেন? আর মেয়েটা কে আন্টি? মেহরিমা নওয়ান কিছু বলতে যাবে তার পূর্বেই তেজ কড়া কণ্ঠে বলল, তোদের এত প্রশ্ন কিসের? এসেছিস, বস, খাবি দাবি, চলে যাবি। বাড়িতে কোথায় কে আসলো, কি হয়, এসব জানার কোনো প্রয়োজন আছে? কাজের জন্য তাকে রাখা হয়েছে। ক্লিয়ার? নিষ্পলক চোখে তাকালো মেহরিমা নওয়ান ও মার্জিয়া। তেজ যে রাইসাকে কাজের মেয়ে বলে পরিচয় দিবে এমনটা আশা করেনি। মেহরিমা নওয়ান শুধু মনে মনে বলল, কতটা অধঃপতন হয়েছে যে মেয়েটাকে কাজের মেয়ে বলে পরিচয় দিচ্ছে। ভুল একটা হয়ে গেছে, তাই বলে এইভাবে সেটাকে শুধরে না নিয়ে সমীকরণ টানলো সম্পর্কের। তেজের জবাব পেয়ে ফাহিম আর জিহাদ চুপ করে গেল। তেজ সামান্য একটা প্রশ্নের কারণে এতটা রেগে যাবে এটা জানলে হয়তো ঘন অক্ষরেও জানতে চাইতো না এই মেয়ের কথা। রাইসা ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। কাজের মেয়ে কথাটা শুনতে খারাপ লাগেনি। সে তো কাজের মেয়েই। বাবার বাড়ি থাকতেও এই কথা শুনেই বড় হয়েছে। কিন্তু এত মানুষের সামনে এইভাবে অপমানিত হয়ে লজ্জায় মাটির নিচে যেতে ইচ্ছে করছে। নতুন করে দুঃখ পাওয়ার কি আছে?
তার সৎ মাও তাকে পরিচয় করিয়ে দিত কাজের মেয়ে বলে, অথচ সেই বাড়িতে পূর্ণ অধিকার ছিল তারও। তেজ ঝরঝরে কণ্ঠে বলে ওঠে, এখনো দাঁড়িয়ে আছে কেন? চলে যেতে বলো আমার চোখের সামনে থেকে। সহ্য করতে পারছি না আমি এই মেয়েকে। বলেই টেবিলে থাকা কফির কাপটা হাত দিয়ে ছিটকে নিচে ফেলে দিল। মুহূর্তেই সবাই বাকরুদ্ধ। তেজের এমন রাগের কারণ বুঝতে চেয়েও বুঝতে পারল না ফাহিম আর জিহাদ। ততক্ষণে মাহতাব নওয়ানও চলে এসেছে। এখানে কি হচ্ছে? বাড়িতে কি চিড়িয়াখানা বানিয়েছো? মায়ের ইশারায় মার্জিয়া রাইসাকে নিয়ে ওপরে চলে গেল। বাড়িতে বাঘ থাকা সত্ত্বেও হরিণ আনলে চিড়িয়াখানা বানাতেই হবে। ছেলের এমন কথা শুনে মাহতাব নওয়ান একটু ঘাবড়ালেন না। তার ছেলের সম্পর্কে ধারণা আছে। তেজ, কি ধরনের কথাবার্তা বলছো তুমি? আমার সাথে যা করেছেন এর থেকে ভালো কথা আমার মুখ দিয়ে বের হতে চাইছে না। আমাকে বলির পাঠা মনে করে যেখানে সেখানে যা ইচ্ছা তাই করিয়ে নিলেই হলো। তেজ হনহন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। সবাই চেয়ে রইল। মাহতাব নওয়ান ছেলের ওপরে বিরক্ত হলো। তার ছেলে যে এইভাবে সিন ক্রিয়েট করবে সেই আশা মনে হয় করেনি। ছেলেকে মুক্তভাবে চলতে দিয়ে আরো বেঁকে গেছে বিষয়ে বুঝতে পারলো এটা। কিন্তু এত বড় দামড়া ছেলেকে কি সাত পাঁচ বলে বোঝানো সম্ভব? ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিলে এমনই হবেই। তেজি চলে যেতেই মেহেরিমা নওয়ান ডুকরে কেঁদে উঠল। তার সংসারে হঠাৎ করে কার নজর লাগলো, যার কারণে সুখের সংসারে এইভাবে অশান্তির সৃষ্টি হচ্ছে। মেহেরিমা নওয়ানের কান্না দেখে জিহাদ আর ফাহিম দুজনেই সান্ত্বনা দিল। আন্টি, আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি তেজ কোথায় যাচ্ছে। রাইসা ঘরের কোণে হাঁটু মুড়ে বসে পড়ল। কান্নার স্রোতে ভেসে গেল দুই নয়ন। আর কত জীবন যুদ্ধ করবে? জন্মের পর থেকেই তো করে আসছে। শেষ জীবনে কি একটু শান্তি মিলবে না? আল্লাহ, আপনি আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন। আমি তো বেঁচে আছি শুধু মৃত্যুর প্রহর গুনতে গুনতে। কোনো দিন একটু কি আমাকেও নিয়ে যাবেন আমার মায়ের কাছে? বেঁচে থাকতে ইচ্ছে হয় না আমার। আমার জন্য সবার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। উনি সত্যি বলেছেন, আমি অভিশপ্ত। ছোট মাও বলেছিল, আমার চেহারায় কিছু একটা তো আছেই যা সমস্ত ভালোকে চুষে নিয়ে মহামারীতে রূপান্তর করে। এতটা কপাল পোড়া পৃথিবীতে কেউ হয় বুঝি? মেহরিমা নওয়ান রাইসার ঘরের দরজায় দাঁড়িয়ে টোকা দিল। রাইসা ওড়না দিয়ে চোখটা মুছে দরজা খুলে দিল। মেহরিমা নওয়ান রাইসার হাতটা ধরে বলল, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। আমি দাঁড়িয়ে থেকেও কিছুই করতে পারলাম না। আসলে ছেলেটাকে আমি জোর করে বিয়েতে রাজি করিয়েছিলাম। তার উপরে বিয়ে বাড়িতে এমন কাণ্ড হলো। ছেলেটা মানতে পারেনি, যার কারণে তোমাকে এতটা কষ্ট পেতে হচ্ছে। আমাকে মাফ করে দিও পারলে। মেহরিমা নওয়ানের ক্ষমা করে দিও মা। এই কথাটুকুতে রাইসার বুকের ভেতরে জমে থাকা বাঁধ ভেঙে গেল। এতক্ষণে যে কান্নাটা গলায় বেঁধে রেখেছিল, এবার সেটা আর আটকানো গেল না। নিঃশব্দে কাঁধ কাঁপছে, চোখের পানি ওড়না ভিজে যাচ্ছে। আম্মু, এভাবে বলবেন না। আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে অপরাধী করবেন না। আমার পাপ হবে। নিজের মেয়ে হলে কি এইভাবে আমার কাছে ক্ষমা চাইতে পারতেন? মেহেরিমা নওয়ান রাইসাকে বুকে টেনে নিলেন। তোর কোনো দোষ নেই রে মা, দোষটা আমাদের। তেজের রাগটা বরাবরের জন্যই বেশি, কিন্তু জোর করে বিয়ে দেওয়ায় আরো বেশি আমাদের উপরে রাগ করেছে। রাইসা মাথা নাড়ালো। আম্মু, আমি চলে যাই। আমি থাকলেই ঝামেলা। উনি আমাকে সহ্য করতে পারছেন না। আমি জোর করে কারোর চোখে পড়ে থাকতে চাই না। আমি থাকলে উনি বাড়িতে আসবেন না। মেহরিমা নওয়ান শক্ত করে ধরলেন রাইসার হাত। এভাবে বলে না মা, চলে যাই কোনো সমাধান না মা। সব সমাধান, সমস্যার সমাধান পালিয়ে যাওয়া হলে জীবনটা এত কঠিন হতো না। কিন্তু আম্মু, আমার জন্যই তো। বললাম তো, তোমার কোনো দোষ নেই। আর যেন এখান থেকে যাওয়ার কথা না শুনি। চোখের পানি মুছিয়ে দিয়ে বলো, তাড়াতাড়ি চলো, খেয়ে কলেজে যেতে হবে। এই সব অন্য চিন্তা ভাবনা এনে নিজের পড়ালেখায় প্রভাব ফেলবে না। তুমি আমার মেয়ে, আর এই কথাটা যেন মনে থাকে।
রাইসা শুধু চেয়ে থাকলো, মেহেরিমা নওয়ানের মতো মানুষ পৃথিবীতে দুটো দেখেছে বলে মনে হয় না। এই ভালোবাসাই নিঃস্বার্থ অনুভূতি। এই জীবনে শুধু এটাই সার্থকতা। স্বামী না দেখতে পারুক, কিন্তু তার শ্বশুর শাশুড়ি ননদ এত সুন্দর করে আগলে রেখেছে। এইরকম ফ্যামিলি থেকে রাইসা কিভাবে যাবে? আজ সপ্তাহের বিশেষ দিন, শুক্রবার। এই দিনে সবার ছুটির দিন। মেহরিমা নওয়ান মার্জিয়াকে নিয়ে টেইলার্সে গেছে। রাইসার জন্য জামা কিনেছিল, তার কিছু নিয়ে এসেছে, আর কিছু সেলাই হয়নি বিধায় নিয়ে আসতে পারেনি। আজকে দেওয়ার ডেট, তাই নিতে গিয়েছে। মাহতাব নওয়ান বাজার করতে গেছে। শুক্রবার দিন তিনি বাজার সদা করেন। বাড়িতে কেউ নেই, একমাত্র রাইসা ব্যতীত। সে নিজের ঘরে বসে আছে, এমন সময় দরজায় বেল বাজলো। রাইসা নিচে এসে দরজা খুলে দাঁড়িয়ে রইল, কিন্তু দরজার ওই পাশের মানুষটাকে আশা করেনি। ভেবেছিল মেহেরিমা নওয়ান আসবে হয়তো, নয়তো মাহাতাব নওয়ান। কিন্তু সামনের মানুষটাকে এক পল দেখে মনে হলো এই লোকটাকে কোথাও দেখেছে। একটু গভীর চিন্তা করতেই মনে হলো সেদিন কলেজ থেকে ফেরার সময় এই লোকের সাথে ধাক্কা লেগেছিল। ইনি এই বাড়িতে এসেছেন কেন? আত্মীয় হয় বুঝি? বাড়িতে তো কেউ নেই, আমি একা। এখন বাড়িতে ঢুকতে দেওয়া কি ঠিক হবে? যদি আশেপাশের মানুষ দেখে খারাপ ভাববে। ভাবনার মাঝেই হঠাৎ করেই আবারও দরজা লাগিয়ে দিল। এতক্ষণে ফোনের স্ক্রিনে নজর থাকায় দরজা কে খুলেছে সেটা দেখেনি তেজ। কিন্তু হঠাৎ দরজাটা বন্ধ হওয়ার শব্দ কানে আসতেই সামনে তাকালো। তার সাথে এমন ইয়ার্কি কে করছে? দরজা খুলে দিয়ে আবারও লাগানোর মানেটা কি? হোয়াট দ্য হেল! দরজা লাগিয়ে দিলি কে? রাইসা কম্পিত কণ্ঠে বলল, দেখুন, আপনি যেই হন পরে আসুন। বাড়িতে আম্মু আব্বু কেউ নেই। আমি এখন দরজা খুলতে পারবো না, দুঃখিত। তেজ বুঝতে পারলো দরজার ওই পাশে কে দাঁড়িয়ে আছে। বিরক্তির গলায় বলে উঠল, দরজা খোলো। ধমকে যেন রাইসা কেঁপে উঠল। দু হাতে দরজা শক্ত করে ঠেলে ধরে রেখেছে, যাতে করে ধাক্কা দিয়েই খুলতে না পারে। যদিও লক করা আছে। রাইসা আবারও মিনমিনে স্বরে বলল, দেখুন, আপনি পরে আসুন। বাড়িতে আমি একা। তেজ রাগ ক্ষোভ দুটোই যেন বেড়ে গেল। এই রাগে যেন হাতের বাই বাইসেলফ ফোন ফেটে যাবে। পকেট থেকে চাবি বের করে বাইরে থেকে লক খুলল। নিজের কাছেই চাবি ছিল, কিন্তু বেল বাজালে যেহেতু দরজা খুলবে, সেহেতু পকেট থেকে চাবিটা বের করা ঝামেলা ব্যতীত কিছুই মনে হলো না। এইদিকে দরজা না খোলা পেয়ে আবারও মেজাজ বিগড়ে গেল। দরজা ঠেলতেই আস্তে করে আর্তনাদ আসলো, না। রাইসা ওই পাশ থেকে দরজা বরাবর দাঁড়িয়ে ছিল বলে তেজ দরজাটা খোলার জন্য এলতেই রাইসা ঘাবড়ে গেল। রাইসা নীল রঙের একটা কুর্তি পরে আছে। ফর্সা চেহারায় মায়াবী চাহনি ঘায়েল করার এক বিশেষ ক্ষমতা রাখে। একেবারে আসমানের এক টুকরো চাঁদ যেন নেমে এসেছে এই বাড়িতে। টানা টানা দুটি হরিণী চোখের বর্ণনা দিতে গেলে এক কথায় মৃগ নয়নী। পল্লব পল্লব বিশিষ্ট আঁখি যেন জাপটে জাপটে তার ভয়ের জানান দিল। চোখের ঘন ঘন পাপড়িতে চোখ মেলে তাকালো রাইসা। মাথা পর্যন্ত ওড়না টেনে দেওয়া, শুধু বদন খানি দেখা যাচ্ছে, যা মলিন হয়ে আছে। পায়ের উপরে পা চেপে যাচ্ছে। ভয়ে যেন মুখ মুখ থেকে কোনো কথাই বের হতে চাচ্ছে না। একজন মানুষকে তো সোজা বলাও যায় না বাড়ি থেকে বের হতে, কিন্তু কি করার? লোকে দেখলে তাকে কলঙ্ক তিলক লাগাতে এক মুহূর্ত সময় নিবে না। তাতে করে এই বাড়ির মান সম্মান নষ্ট হয়ে যাবে। লোকে ছি ছি করবে। ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে রাইসা মুখ খুলল, দয়া করে আপনি চলে যান। বাড়িতে এখন কেউ নেই। লোকে আপনাকে এই বাড়িতে দেখলে আমাকে খারাপ ভাববে। এই বাড়ির সম্মান নষ্ট হয়ে যাবে। আপনাকে অনুরোধ করছি, আপনি চলে যান। তেজ বাঁকা চোখে তাকালো রাইসার দিকে। সেখানেই থেমে গেল তার হৃদস্পন্দন। চলার গতি, জীবনের পরিসীমা ঠিক থেমে গেল বলা যায় না, বরং হঠাৎ করেই যেন নিজের অস্তিত্বটা টের পেতে শুরু করলো বুকের ভেতর। ধুকপুক শব্দটা কানে নয়, সরাসরি অনুভূতিতে আছড়ে পড়ছে। রক্তের চলাচল বেসামাল।
শিরায় শিরায় অস্থিরতা, মাথার ভেতরে ঝিমুনি, শ্বাসটা অজান্তেই একটু গভীর হয়ে আসে। সে শুধু তাকিয়ে থাকে। একটা মেয়েকে দেখে তার ভেতর যে এভাবে সমুদ্রের মতো উথাল পাতাল ঢেউ খেলবে আশা করেনি। সামনে দাঁড়ানো রাইসাকে দেখে যেন মুহূর্তের মধ্যেই চারপাশের সব শব্দ, সব রং মুছে দিল। সময় থমকে গেল, চারিদিকটা ঝাপসা হয়ে আসে। শুধু তাকে ঘিরেই স্পষ্টতা। মনে হয় আরেক পা এগোলেই হয়তো সবকিছু ভেঙে পড়বে। চোখ সরাতে চেয়েও পারছে না। চোখের আকর্ষণে যেন আরো গভীরভাবে টেনে নিচ্ছে মেয়েটা। কিছু বলতে চেয়েও সেই ক্ষমতা হলো না তেজের। রাইসাকে দেখে চোখের পাতা ফেলানো ভুলে গেল। যেন চোখের পাতা ফেলানো এই সময় বিরাট বড় পাপের খাতায় যুক্ত হবে। দৃষ্টি শুধু তার পানে। রাইসা মুখ নাড়িয়ে নাড়িয়ে কিছু বলছে, আর তেজ অবাক নয়নে দেখে যাচ্ছে। রাইসা আজ ঘোমটা ছাড়াই তেজের সামনে দাঁড়িয়ে আছে। যে কেউ দেখে বলবে মেয়েটি মাটিতে নেমেছে যেন আসমানের পরী। শুনতে পাচ্ছেন আমাকে? দয়া করে চলে যান। হঠাৎ রাইসার কথায় পৃথিবীর ক্ষুদ্র মানব হিসাবে নিজেকে নগণ্য করলো। এতক্ষণ কোন রাজ্যে ছিল এটা বলা বাহুল্য। তেজ হুঁশ পেয়ে তড়িঘড়ি করে জবাব দিল, দুঃখিত, তুমি আসলে আমি আসলে ভুলে এসেছি, এখনই চলে যাচ্ছি। বলেই পেছনে ঘুরতেই মনে হলো এটা তো তার নিজের বাড়ি। সে কেন যাবে? নিশ্চিত হওয়ার জন্য বাইরে গিয়ে দরজার নেম প্লেটটা দেখে আসলো। আশেপাশে তাকিয়ে দেখলো কোনো ভুল বাড়িতে আসলো না তো। না, ঠিকই আছে, এটা তো আমারই বাড়ি। আরেকটুর জন্য হার্ট মিস করে যেতাম। মেয়েটা আমাকে কনফিউজড করে দিয়েছে। নিজেকে ধাতস্থ করে রাইসার দিকে এগিয়ে গেল। রাইসা খুব ভয় পেয়ে আছে, এটা চেহারায় স্পষ্ট। বাই এনি চান্স তুমি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছো? বের করে দিচ্ছ? সি সি, বের করে দিব কেন? ফাঁকা বাড়িতে আপনার সাথে দেখলে আমাকে মানুষ দুশ্চরিত্রা বলবে। আমি অনুরোধ করছি আপনাকে। তেজ অবাক হলো এই মেয়ের কথা শুনে। তার বাড়ি থেকে তাকেই চলে যাওয়ার জন্য অনুরোধ করছে? ভাবা যায়? এভাবে রাস্তার মাঝখানে দাঁড়ানোর মানেটা কি? সরে দাঁড়ান। রাইসা না সরতেই তাকে ক্রস করে বাড়িতে প্রবেশ করলো। রাইসা পেছনে ঘুরে দাঁড়িয়ে রইল, বুঝতে পারছে না কেন ও অসভ্য লোক। রাইসা কত করে অনুরোধ করছে তাও শুনলো না। জোর করে বাড়িতে প্রবেশ করলো। কফি বানাতে পারো? তেজের কথায় রাইসা কি বলবে বুঝে উঠতে পারছে না। সে আছে এক চিন্তায়, বাড়িতে এখন যদি কেউ আসে। এর মাঝে আবারও তেজ তেজ দেখিয়ে বলে, কি হলো, কফি বানাতে পারো? রাইসা ধড়পড়িয়ে উত্তর করলো, জি জি পারি। চটপট এক কাপ কফি নিয়ে এসো, যাও। রাইসার মনে সন্দিহান নিয়ে প্রশ্ন হলো, কফি খেয়ে আপনি তাহলে চলে যাবেন? সেটা কফির ওপরে ডিপেন্ড করবে। কফিটা যেমন হবে আমার সিদ্ধান্তও তেমনই হবে। রাইসা পা ফেলে রান্নাঘরে গেল কফি বানানোর জন্য। এদিকে তেজ গরমে শার্টের ওপর থেকে কোটটা খুলে সোফার পেছনে রাখলো। গলার কাছের দুইটা বোতাম খুলে দিল। এক হাত মাথার চুলে চিরুনি করে কাজ চালিয়ে দিল। সোফায় বসে টেবিলের ওপর থেকে রিমোটটা হাতে নিয়ে এসে অন করে মাথা এলিয়ে দিয়েছে সোফায়। চোখ খিচে বন্ধ করে রেখেছে। এই গরমে মাথা ধরেছে ভীষণ। এখন কড়া দমে এক কাপ কফি না পেলেই মেজাজ বিগড়ে যায়, জগা খিচুড়ি হবে। কফি হাতে নিয়ে সবে ড্রয়িং রুমে এসেছে রাইসা। এত তাড়াতাড়ি কফি করেছে যেন কফির প্রতিযোগিতা চলছে। ফার্স্ট হওয়া ইম্পর্টেন্ট। কফির কাপ টেবিলের ওপরে রেখে দাঁড়িয়ে পড়ল। তেজ কারোর উপস্থিতি পেয়ে চোখ মেলল। রাইসার সামনে দাঁড়িয়ে আছে। তেজ টেবিলের ওপরে ধোয়া ওঠা কফির মগ দেখে হাত বাড়িয়ে নিল। এক চুমুক দিতেই